একটি দেশের জ্বালানি কাঠামো শুধু অর্থনীতির উপর নির্ভর করে না, এর পেছনে থাকে ভূ রাজনীতি, ভৌগোলিক বাস্তবতা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য। বাংলাদেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার উঠে আসে। একটি দেশ যার জ্বালানি চাহিদা দ্রুত বাড়ছে, যেখানে শিল্পায়ন ও বিদ্যুৎ উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তবুও কেন আজও দেশটি মূলত নির্ভর করে পাকিস্তান আমলে তৈরি একমাত্র বড় তেল শোধনাগারের ওপর? কেন 50 বছরেরও বেশি সময়েও একটি পূর্ণাঙ্গ নতুন আধুনিক রিফাইনারি তৈরি হয়নি? প্রথম দিকটি হল অর্থনৈতিক বাস্তবতা। একটি বড় তেল শোধনাগার শুধু একটি ফ্যাক্টরি নয়, এটি একটি বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী প্রকল্প। এখানে বিনিয়োগ, প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ এবং বৈশ্বিক বাজারের সাথে সংযোগ সবকিছু একসাথে কাজ করে। অনেক সময় উন্নয়নশীল দেশগুলোতে এই ধরনের দীর্ঘমেয়াদী ঝুঁকিপূর্ণ প্রকল্পের পরিবর্তে দ্রুত ফল দেওয়া অবকাঠামোতে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হল, শুধু অর্থনৈতিক অগ্রাধিকারই কি সবকিছু ব্যাখ্যা করতে পারে? দ্বিতীয় দিকটি হল নীতিগত কাঠামো। বহু বছর ধরে বাংলাদেশের জ্বালানি কৌশল ছিল তুলনামূলকভাবে সহজ। পরিশোধিত তেল আমদানি করে সরাসরি ব্যবহার করা, এতে দ্রুত সরবরাহ নিশ্চিত হয় এবং বড় শিল্প পরিচালনার জটিলতা কমে যায়। কিন্তু এর একটি দীর্ঘমেয়াদী প্রভাব আছে। দেশীয় রিফাইনিং সক্ষমতা ধীরে ধীরে পিছিয়ে পড়ে। তাহলে কি এটি একটি সচেতন সিদ্ধান্ত ছিল, নাকি সময়ের সাথে তৈরি হওয়া একটি নির্ভরশীল মডেল? এখন আসে সবচেয়ে সংবেদনশীল ও আলোচিত দিক, ভূ রাজনীতি ও আঞ্চলিক অবস্থান। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে। ভারত ও মিয়ানমারের মাঝে বঙ্গোপসাগরের কৌশলগত প্রবেশদ্বারে। এই অবস্থান যেমন সুযোগ তৈরি করে, তেমনি জটিল ভূ রাজনৈতিক বাস্তবতাও তৈরি করে। অনেক বিশ্লেষক বলেন, একটি দেশ যদি বড় আকারে রিফাইনারি শিল্প গড়ে তোলে, তাহলে তার জ্বালানি আমদানি, রপ্তানি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তিত হতে পারে। এখানে প্রশ্ন আসে, আঞ্চলিক শক্তিগুলোর সাথে সম্পর্ক, ট্রানজিট রুট এবং বাজার নির্ভরতা কি এই সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করেছে? বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের জ্বালানি, ট্রানজিট এবং অবকাঠামো সংযোগ অত্যন্ত ঘনিষ্ঠ। এই অঞ্চলে জ্বালানি বাজার একটি আত্মনির্ভর ব্যবস্থা। ফলে বড় রিফাইনারি স্থাপন মানে শুধু অভ্যন্তরীণ সিদ্ধান্ত নয়, বরং আঞ্চলিক সরবরাহ চেইনের সাথে সরাসরি যুক্ত হওয়া। তাহলে প্রশ্ন হল, এই আঞ্চলিক আত্মনির্ভরতা কি স্বাধীনভাবে বড় রিফাইনারি শিল্প গড়ে তোলার ক্ষেত্রে একটি নীরব সীমাবদ্ধতা তৈরি করেছে? আরেকটি দিক হল ভৌগোলিক বাস্তবতা। একটি বড় রিফাইনারির জন্য দরকার গভীর সমুদ্র বন্দর, স্থিতিশীল লজিস্টিক নেটওয়ার্ক এবং নিরাপদ শিল্প অঞ্চল। বাংলাদেশ এই সক্ষমতাগুলো ধীরে ধীরে তৈরি করছে, কিন্তু ইতিহাসগতভাবে অনেক সময় অবকাঠামো উন্নয়ন ছিল সীমিত বা ধীর গতির। কিন্তু প্রশ্ন থেকে যায়, ভূগোল কি সত্যিই বাধা, নাকি প্রযুক্তি ও পরিকল্পনা থাকলে সেটি অতিক্রমযোগ্য? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিনিয়োগ ও ঝুঁকি। রিফাইনারি শিল্প অত্যন্ত সংবেদনশীল একটি খাত। বৈশ্বিক তেলের দাম, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী নীতির উপর এটি নির্ভরশীল। অনেক বিদেশি বিনিয়োগকারী এমন খাতে বড় সিদ্ধান্ত নিতে চায় না যদি দীর্ঘমেয়াদী নিশ্চয়তা না থাকে। তাহলে কি এটি শুধুই অর্থনৈতিক ঝুঁকি, নাকি আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতাও একটি বড় ফ্যাক্টর? সব শেষে আসে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি ইচ্ছাকৃতভাবে পিছিয়ে আছে,
নাকি এটি অর্থনীতি, নীতি, ভূগোল এবং আঞ্চলিক শক্তির একটি জটিল সমন্বয়ের ফলাফল? এবং যদি ভবিষ্যতে একটি নতুন রিফাইনারি তৈরি হয়, তাহলে কি তা শুধু একটি শিল্প প্রকল্প হবে, নাকি এটি হবে বাংলাদেশের জ্বালানি স্বাধীনতার একটি নতুন অধ্যায়? কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু রিফাইনারির নয়, প্রশ্নটা হলো একটি দেশ কতটা নিজের জ্বালানি ভবিষ্যৎ নিজে নিয়ন্ত্রণ করতে পারে।